অমাবস্যার রাত্রির প্রগাঢ় তমসা একটা বিরাট কালো দৈত্যের মতোই দিক বিদিককে গ্রাস করেছে। তারকাখচিত স্থির আকাশের নিচে অন্ধকারাচ্ছন্ন ধরণী নীরবে প্রহর গুনে চলেছে। ইরাবতীর তীরে ব্রহ্মদেশের মৌলমেন শহর নিস্তব্ধ রাত্রির শেষ প্রহরের আধারের গহ্বরে আত্মগোপন করে বসে আছে। নগরীর দ্বীপমালা একে একে সবই নিভে গেছে। সুযুক্তির ঘোরে আচ্ছন্ন কোনো গৃহকোণ থেকে একটি আলোক রেখাও চোখে পড়ে না। শুধু জ্বলছে পথের মোড়ে মোড়ে ল্যাম্পপোস্টগুলি। তাদের ক্ষীণ আলোকবর্তিকা রাতের আধারকে আরও রহস্যময় করে তুলেছে। শান্ত স্বচ্ছ ইরাবতী বয়ে চলেছে আপন গতিবেগের সাবলীল স্বাচ্ছন্দ্য নিয়ে। তারই মধ্যে ঝুপঝাপ শব্দ করতে করতে দাঁড় ঠেলে একখানা নৌকা এগিয়ে চলেছে। সে যেন ইরাবতীর কুলুকুলু সঙ্গীতের মূর্ছনায় মিথ্যায় বাধা সৃষ্টি করতে চাইছে। নৌকাখানায় একটিও আলো জ্বলছে না। চারিদিকের আধারের থেকে সে যেন কিছুতেই নিজের সত্তাকে পৃথক করে ধরতে প্রস্তুত নয়। একটু ভালো করে চাইলেই চোখে পড়ে নৌকার মধ্যে বসে আছে একটি মাত্র প্রাণী। ছোট্ট নৌকাখানাকে সে একাই দাঁড় ঠেলে এগিয়ে নিয়ে চলেছে। পূবের আকাশে তখনও উষার আলোরেখা দেখা দেয়নি। পাখিরা তখনও শুরু করেনি প্রভাতী সঙ্গীত। ধীরে ধীরে শহরের সামনে এসে নৌকাটা বাঁধা হলো। দাঁড় ঠেলে যে লোকটি নৌকাখানা নিয়ে আসছিল সে ধীরে ধীরে তীরে এসে নামল। দেখা গেল তার সারা দেহে একটা লম্বা কালো আলখাল্লা, মুখেও একটা কৃষ্ণবর্ণের কাপড়ের আবরণ, আর তার মাঝ দিয়ে তার চোখ দুটি জ্বলছে ক্ষুধার্ত হিংস্র পশুর মতো। তীরে নেমেই সে নৌকাখানাকে ঠেলে দিল গভীর জলের দিকে। ধীরে ধীরে ডিঙিখানা স্রোতের বেগে ভেসে চলল আপন মনে, কুল থেকে সীমাহারা অকুলের পানে। রহস্যময়ী নগরী তার আধো ছায়ার অবগুণ্ঠন দিয়ে নীরব সর্পিল পথরেখাকে করে তুলেছে স্বপ্নাতুর। তারই মাঝ দিয়ে ধীর সদন্ত পদে লোকটি এগিয়ে চলল। তার হাবভাব দেখে মনে হয় পৃথিবীর কোনো কিছুকেই গ্রাহ্য করতে সে প্রস্তুত নয়। কিছুটা এগিয়ে আঁকা বাঁকা যে পথকে সে অবলম্বন করল সেই পথ ধরে কোনো সুসভ্য মানুষ কখনো যাতায়াত করেছে এমন প্রমাণ পাওয়া বেশ দুষ্কর। গলি ঘুপচির গোলকধাঁধায় ঘুরতে ঘুরতে একটা ক্ষুদ্র অপরিসর গলির প্রায় অন্ধকার বাড়ির সামনে দাঁড়িয়ে সে আচমকা পরপর 3 বার হাততালি দিল। নিমেষের মধ্যে যেন আকাশ মুড়ে একটা ঢ্যাঙা মূর্তি তার সামনে এসে দাঁড়ালো। কৃষ্ণ বস্ত্রাচ্ছাদিত মূর্তিটি বিচিত্র কায়দায় হাত দুটি একত্র করে হাঁটুটা একটু বেঁকিয়ে নবাগতের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। নবাগত ঢ্যাঙা লোকটি মুহূর্ত বিলম্ব না করে নত জানু হয়ে বিচিত্র ভঙ্গিতে হাত দুটি একত্র করল। তারপর বার্মিজ ভাষায় বলল, আসুন। দুজনে এগিয়ে চলল। গৃহটি অন্ধকার। দুজনে ভিতরে প্রবেশ করে কিছুটা ঘুরে একটা বড় হলঘরে এসে দাঁড়ালো। হলঘরে একটি আলো জ্বলছে না। বাইরের পৃথিবীর কোনো লোক জানতেও পারবে না এদের অস্তিত্ব।
ঘরের এক কোণে একটা বিরাট মর্মর নির্মিত সিংহ বসানো। তার চোখ দুটি যে বহুমূল্য প্রস্তর নির্মিত তা সহজেই বোঝা যায়। এই জমাট আঁধারের মধ্যেও সেটা দপদপ করে জ্বলছে। ঢ্যাঙা লোকটি হলঘরেই দাঁড়িয়ে রইল। কৃষ্ণ বস্ত্রাচ্ছাদিত আগন্তুকটি ধীর অথচ দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়ে সিংহটির চোখ দুটির উপর পরপর দুবার চাপ দিল। আর প্রায় সঙ্গে সঙ্গে একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটল। একটা ঘর ঘর শব্দ। সিংহটা কিছুটা বাঁ দিকে সরে গেল, আর সেখানে দেখা দিল একটা গোপন গহ্বরের প্রবেশ মুখ। কৃষ্ণ বস্ত্রাচ্ছাদিত লোকটি গহ্বরের আধারের মধ্যে নিমেষে মিশে গেল। সঙ্গে সঙ্গে পিছনের গহ্বরটাও বন্ধ হয়ে গেল। সিংহটি ফিরে এলো স্বস্থানে। বাইরের পৃথিবীর মুক্ত আলো বাতাস থেকে লোকটি কোন অজানা গোপনতার মাঝে যে তলিয়ে গেল তার এতটুকু চিহ্ন পড়ে রইল না। কে জানে কি উদ্দেশ্য নিয়ে সে নিজেকে এইভাবে লোকচক্ষুর আড়ালে গোপন করল। কিন্তু যবনিকার আড়ালে আর এক নতুন দৃশ্যের দ্বার উন্মোচন করলেই বোঝা যাবে সেই গোপন উদ্দেশ্যের রহস্য। মাটির তলায় একটা ছোট্ট ঘর। পৃথিবীর আলো বাতাস ও মুক্ত প্রকৃতির অবারিত আনন্দ কোলাহল থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। প্রায় অন্ধকার কক্ষটিতে বসে আছে 5টি প্রাণী। ওদের 5 জনই পুলিশ এবং গোয়েন্দাদের চোখে সন্দেহপূর্ণ এবং রহস্যজনক মানুষ। জীবনে ওরা পিছনে এমন কোনো প্রমাণ ফেলে যায়নি যার বলে কেউ ওদের কেশাগ্র স্পর্শ করে। ষষ্ঠ যে লোকটি দ্রুত পদে ঘরে প্রবেশ করল সে আমাদের পূর্বদৃষ্ট সেই ঢ্যাঙা লোকটি। সকলেই বসল সন্ত্রস্ত ও উৎকর্ণ হয়ে, ডুবে গেল মনোনিবেশের গভীরতায়। নিস্তব্ধ নিঝুম পরিবেশের মাঝে নিস্পন্দ হয়ে বসে রইল ওরা। একটু পরেই ঘরটার মধ্যে শোনা গেল একটা গম্ভীর আবেগপূর্ণ কণ্ঠধ্বনি। শঙ্খধ্বনির মতোই সেটা উদ্দাত্ত, অসির মতোই ক্ষুরোধার। একটি মাইক্রোফোনের মধ্যে দিয়ে কে যেন বলছে, বন্ধুগণ, বহুদিন পরে আমার আহ্বান আবার তোমাদের কানে গিয়ে পৌঁছাচ্ছে। তোমরা জানো যে সারা ভারতবর্ষের বুকে একচ্ছত্র আধিপত্য আমি কায়েম করেছি, আর এবার আমার লক্ষ্য হলো বর্মার মাটি। তবে এখানেই শেষ নয়, এরপর যাব ইন্দোচীন, তারপর বাটাভিয়া, মালয়, শ্যাম এবং চীনে। সারা পৃথিবীর বুকে বাজ পাখির সাম্রাজ্য এবং আতঙ্ককে ছড়িয়ে দেওয়াই আমার একমাত্র উদ্দেশ্য। আর আমার এই বিরাট কর্মযজ্ঞে তোমরা 6 জনই হবে আমার সমস্ত আদেশ পালনের প্রথম সোপান। দিকে দিকে আমার যে অজস্র অনুচরেরা ছড়িয়ে আছে তারা জানে বাজ পাখিকে। বাজ পাখির নাম শুনে বুকের স্পন্দন দ্রুততর না হয় এমন লোক সারা পূর্ব এশিয়ায় একটিও নেই। আর এই সবই সম্ভব হয়েছে তোমাদেরই কল্যাণে। তোমাদের প্রত্যেকের মধ্যে দিয়েই আমার আদেশ বাণী গিয়ে পৌঁছাবে আমার অজস্র অনুচরের কানে, আর তারা আমরণ তাদের প্রাণকে বিপন্ন করেও কাজ করে যাবে আমারই আদেশকে অবলম্বন করে। যাই হোক, এবার আজকের এই গোপন এবং জরুরি অধিবেশনের প্রসঙ্গে আসি। আমি তোমাদের প্রত্যেকের উপরই কিছু স্থানের ভার অর্পণ করতে চাই। বেশ ভালো করে শুনে রাখো তোমরা। শোনো রহমত খাঁ, তোমার অজস্র শক্তি, সাহস ও একনিষ্ঠতার পরিচয় আমি পেয়েছি, তাই তোমার উপর থাকছে সমস্ত ভারতের ভার। তবে উত্তর ভারতের দিকেই তোমার অনুচরের সংখ্যা সবচেয়ে বেশি। তুমি চেষ্টা করবে দক্ষিণ ভারতেও আমার দলের সংখ্যা বৃদ্ধি করতে। শ্যামসুল সর্দার,
তোমার উপর ব্রহ্মদেশের দায়িত্ব অর্পণ করলাম। ইন্দুচীনের ভার থাকলো রুস্তমজির ওপর। বাটাবিয়া ও শ্যাম হবে বলবন্ত সিং এর কর্মক্ষেত্র। ওয়াংলি, তুমি থাকবে মালয়ের তত্ত্বাবধানে, আর ফুচাও, তুমি হবে আমাদের চীনের প্রতিনিধি। তোমাদের 6 জনেরই প্রচুর সাহস, শক্তি, বুদ্ধিমত্তা ও প্রভুভক্তির পরিচয় আমি পেয়েছি, তাই তোমাদের ওপর যথেষ্ট বিশ্বাসও আমার আছে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের উপরে আমার তীব্র দৃষ্টি অনুক্ষণ ঘুরে বেড়াচ্ছে। কারোর যেন আদেশ পালনে সামান্যতম ত্রুটি বিচ্যুতি না হয়, কারণ আমার রোষবহ্নি যার উপর পড়ে তার যে কি পরিণাম হয় তার প্রমাণ তোমরা বহুবার পেয়েছ। সুতরাং তা থেকে নিজেদের দূরে রাখবার চেষ্টা যে করবে তা আশা করি তোমাদের মতন বুদ্ধিমানদের বুঝিয়ে বলতে হবে না। এবার তোমাদের পরবর্তী কর্তব্যগুলো সম্বন্ধে আমি মোটামুটি যে উপদেশ দিচ্ছি তা তোমরা অক্ষরে অক্ষরে মেনে চলতে চেষ্টা করবে। শোনো। গল্পপট একটা গল্প হয়ে যাক। গল্পপটের গল্পের আসরে আজ আপনারা শুনবেন শ্রী স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্প বাজ পাখির আবির্ভাব, প্রথম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু হচ্ছে শ্রী স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্প বাজ পাখির আবির্ভাব, প্রথম পর্ব। প্রিয় লালা যোধমল হরপ্রসাদ, 10 বছর আগে তুমি যখন প্রথম ব্রহ্মদেশে পদার্পণ করো তখন তোমার সম্বল ছিল মাত্র 150 টাকা আর মাথায় সামান্য বুদ্ধি। কিন্তু এই সামান্য জিনিসের উপর ভরসা করেই তুমি সুদূর আজমের থেকে বর্মার মাটিতে পদার্পণ করেছিলে। আজ তুমি লক্ষ লক্ষ টাকার অধিকারী তা আমি জানি, কিন্তু কিভাবে তুমি তোমার পার্টনারদের ফাঁকি দিয়েছ, কিভাবে নকল কাঠকে আসল শালকাঠ বলে চালিয়েছ, আর কিভাবে ভালো ঘিয়ের সাথে বিষাক্ত চর্বি মিশিয়ে অজস্র টাকা লাভ করেছ, তার কেউ না জানলেও এর প্রত্যেকটির ওপরই আমার তীব্র দৃষ্টি রয়েছে। তোমার বয়স আজ 40-এর কোঠায়, হয়তো বড় জোর আর 15 কি 20 বছর তুমি বাঁচবে। এত টাকা নিয়ে কি করবে? তোমার ব্যাংকের সেফ ভল্টে টাকা পড়ে থেকে থেকে যে ছাতা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তুমি যদি তোমার এই বিরাট অঙ্কের সামান্য একটা অংশ আমাদের প্রতিষ্ঠানকে দান করো, তবে সেটা আমাদের প্রতিষ্ঠানকে অনেকটা সবল করে তুলবে। বেশি না, মাত্র 1 লক্ষ টাকা আমাদের দাবি। যদিও এর বেশি অনেক টাকাই দাবি করতে পারতাম, কিন্তু আমাদের লোভ বেশিতে নয়। কিন্তু তোমার অজস্র টাকার সামান্য এই অংশটা যদি তুমি আমাদের দিতে গড় রাজি হও, তবে তা তোমার জীবনের বাকি পরমায়ুটিকেও সংক্ষিপ্ত করে দেবে। অর্থাৎ 3 দিনের মধ্যে টাকাটা না পেলে বুঝব যে এই টাকাটা দেওয়া তোমার অভিপ্রেত নয়, আর সেক্ষেত্রে আমি বাধ্য হব তোমার কাছ থেকে 3 গুণ অর্থাৎ 3 লক্ষ টাকা আদায় করতে, আর সেই সঙ্গে তোমার জীবন বায়ুটাকেও বাতাসে মিলিয়ে দিতে। আশা করি তোমার মতন বুদ্ধিমান লোক এই সামান্য কটা টাকার ব্যাপারে কোনো আপত্তি করবে না। তুমি হয়তো জানতে চাইবে যে টাকাটা আমাদের কাছে কিভাবে পৌঁছে দেবে। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন তুমি ব্যাংক থেকে টাকাটা তুলে এনে তোমার শোবার ঘরের খোলা ডেস্কের মধ্যে রেখে দিলেই তা আমাদের হস্তগত হবে। সবশেষে একটা কথা, এই চিঠিকে যদি নেহাত ভাঁওতা অথবা মিথ্যা ভয় প্রদর্শন বলে মনে করো, তবে তোমার ভবিষ্যৎ ভাবতেও আমার আতঙ্ক হচ্ছে। যথাসম্ভব শীঘ্র ব্যবস্থা করো। ইতি বাজ পাখি। চিঠিটা পড়া শেষ করে লালা যোধমল তার দৃষ্টিটাকে তুলে ধরলেন চিঠির কোণের দিকে। সেখানে আঁকা রয়েছে বিরাট একটা বিভৎস আকৃতির বাজ পাখি।
শিকারের প্রত্যাশায় ওঁত পেতে বসে আছে সেটা। লালা যোধমলের চোখ দুটো বড় বড় হয়ে উঠল, হাত দুটো থরথর করে কাঁপতে কাঁপতে চিঠিটা পড়ে গেল। বাজ পাখির কথা তিনি ইতিপূর্বেও যে ছিটে ফোঁটা শোনেননি তা নয়, তবে এভাবে তার প্রত্যক্ষ পরিচয় পেয়ে তিনি বিমূঢ় হয়ে পড়লেন। অস্থিরভাবে পায়চারি করতে করতে নানাভাবে চিন্তা করতে লাগলেন, কিন্তু কিছুতেই এই চিঠিটাকে মন থেকে মুছে ফেলতে পারলেন না তিনি। কিছুক্ষণ পরে বসে পড়লেন ঘরের কোণে একটা সোফায়। তারপর ড্রয়ারটা খুলে একটা মদের বোতল বের করে এক ঢোকে চোখ বুজে খেয়ে ফেললেন সবটুকু। লালা যোধমলের জীবনে তিনি এমনভাবে মদে আসক্ত হয়ে পড়েছেন যে ওই জিনিসটা ছাড়া কোনো কাজেই মনোসংযোগ করতে পারেন না। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে তিনি তার খাস ভৃত্য রামটহলকে ডাকলেন গাড়ি বের করতে হুকুম দেওয়ার জন্য। রামটহল, রামটহল! রামটহল ঘরে প্রবেশ করে লালা যোধমলের হাতে তুলে দিল একটা ছোট্ট চিঠি। বলল, बाबू, कारखाना से एक आदमी आकर ये चिट्ठी देके गया। লালা যোধমল চিঠিটা খুলে দেখলেন, তাতে লেখা, প্রিয় লালা যোধমল, পুলিশের সাহায্য নিতে চেষ্টা করো না কিন্তু। বর্মার পুলিশ যে কিরকম অকর্মণ্য তা তুমি আমার চেয়ে কম জানো না। কারণ ওরা কর্মক্ষম হলে তোমার মতন একজন বুদ্ধিহীন লোক আজ এত টাকার মালিক হতে পারে কি? যাকে আমার দৃষ্টি যে সর্বদা তোমার চারপাশে ঘুরছে, এই চিঠিটা তার আরও একটা প্রমাণ। কোন রকম চালাকি করো না, আর যথাসম্ভব শীঘ্র টাকার ব্যবস্থা করো। ইতি বাজ পাখি। লালা যোধমল ধমক দিয়ে বললেন, अबे बुड़बक, ये चिट्ठी कौन देके गया? कारखाना से कौन आया था? बाबू, वो तो पता नहीं, उसको पहले कभी नहीं देखा। उसने कहा कि अभी अभी काम पे लगा है, बस ये चिट्ठी देकर एक मोटर पे चढ़ के चला गया। লালা যোধমল ওদের কর্মপদ্ধতি ও নিপুণতা দেখে অবাক হয়ে গেলেন। তারপর হেঁকে বললেন, चल जा, गाड़ी निकालने को बोल। সময় সকাল 7টা। সামনের দিকে শুধুই অফুরন্ত নীল জল, দিগন্ত রেখা চোখে পড়ে না। চতুর্দিকে শুধুই অনন্ত নীলিমার মেলা। সেই দিকে চেয়ে প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি আর তার সহকারী রতনলাল চুপচাপ দাঁড়িয়ে আছে। সময় আপন তালে বয়ে চলেছে। বিচিত্র একটা শব্দের সাথে জাহাজ এগিয়ে চলেছে সাগরের জলে তরঙ্গের আলোড়ন তুলে। রতনলাল তার উদাস দৃষ্টিটা মেলে ধরল সুনীল আকাশের প্রান্তে। সেখানে হালকা মেঘের ফাঁকে দেখা দিয়েছে উদীয়মান সূর্যের রক্তাভ বর্ণচ্ছটা। সেদিক থেকে চোখ ফিরিয়ে দীপকের দিকে আর চোখে চেয়ে বলতে থাকলো, ভাবা যায় কোথায় ছিলাম আর কোথায় এলাম। এই কয়েক ঘন্টা আগেও আমরা ছিলাম মহানগরীর জনবহুল পরিবেশে, আর এখন সুনীল সমুদ্রের বুকে তরঙ্গের দোলা খাচ্ছি, আর সামনে দেখছি আকাশের বুকে নবারুণের দীপ্তি। কি আশ্চর্য, তাই না দীপক? দীপক যোগ দিল, যা বলেছিস। আর কিছুক্ষণ পরেই দেখা দেবে আবার বর্মার মাটি। সেখানে নানান ধরনের বিচিত্র বেশি অদ্ভুত কত সব নতুন লোক, নতুন ঘটনা, নতুন আবহাওয়া। আচ্ছা, একটা কথা বল, হঠাৎ লালবাজারে একটা ফোন করেই এভাবে বেরিয়ে পড়লি কেন? এই একটু সমুদ্রের হাওয়া খাওয়া আর নতুন দেশ দেখবার লোভ হলো কি না তাই। দেখ রতন, কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এরকম সৌন্দর্য দেখবার কথা কল্পনা করেছিলি? শোন দীপক, প্রাকৃতিক সৌন্দর্যের লোভে এইভাবে হঠাৎ সমুদ্রের পথে পাড়ি দিয়ে বর্মার দিকে রওনা হওয়া আর যার দ্বারাই সম্ভব হোক না কেন, তোর দ্বারা যে সম্ভব নয় এ কথা আমি হলক করে বলতে পারি। এবার ঝেড়ে কাজ তো, আসল কারণটা কি? কি মুশকিল। যদি তুই অবিশ্বাসই করিস তাহলে তোকে কি দিয়ে বোঝাবো বল? তখন তো মেনে নিতেই হবে না যে হ্যাঁ, কারণ একটা কিছু আছে।
তবে শোন রতন, কারণ থাক আর নাই থাক, জাহাজে খুব সাবধানে থাকবি, আর কাউকে ভুলেও নিজের আসল পরিচয় দিবি না। যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে অন্য কোনো একটা নাম বলবি, বলবি আমরা ট্যুরিস্ট, নেহাত শখের খাতিরেই বর্মার দিকে বেড়াতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সে তো বুঝলাম, কিন্তু তোর যাওয়ার কারণটার একটা আঁচও কি পেতে পারি না? দেখ রতন, কারণটা বললে তুই হয়তো হাসবি। তুই তো জানিস যে মাঝে মাঝে আমি একটা ইনটিউশন অনুভব করি। ধরে নে এটা অনেকটা তাই। আমার মন যেন বলছে যে কিছুদিন আগে ভারত তথা কলকাতার বুকে যে কয়েকটা মারাত্মক ও দুঃসাহসিক ডাকাতি, লুট, ব্ল্যাকমেল ইত্যাদি ঘটে গেল না, তার মূলে রয়েছে ওই দলটা যারা নিজেদের বাজ পাখি বলে পরিচয় দেয়। আর দলের কর্তা যে বর্তমানে বর্মার মাটিতে পা দিয়েছে তার প্রমাণ পেলাম খবরের কাগজের একটা অংশ থেকে। তাই বলতে পারিস যে নেহাতি একটা অনুসন্ধিৎসু মনের তাগিদই আমাকে টেনে নিয়ে চলেছে সুদূর বর্মার দিকে। জানি না রতন, এই অভিযানের শেষ কোথায়। দীপক একটু থেমে বলল, আচ্ছা ভালো কথা, পরশুদিনের খবরের কাগজের ওই অংশটুকুর কাটিং আমি রেখে দিয়েছি, চল কেবিনে চল, তোকে দেখাচ্ছি। দুজনেই ডেক ছেড়ে কেবিনের দিকে পা বাড়ালো। কেবিনের দিকে যাওয়ার সময় হঠাৎ সামনের একটা লোকের সঙ্গে রতনের ধাক্কা লাগলো। ও ও রতন এইভাবে ধাক্কা লাগার জন্য প্রস্তুত ছিল না। সে থমকে দাঁড়িয়ে গেল, তারপর বলল, মাফ করবেন, আমি দেখতে পাইনি, আপনার লাগেনি তো? লোকটি বোধহয় বার্মিজ, ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, নো নো নো, ইটস ওকে, আমার ততটা লাগেনি, থ্যাংক ইউ। লোকটির পাশ কাটিয়ে ওরা দুজনে কেবিনে গিয়ে পৌঁছালো। কেবিনে পৌঁছে দীপক হাসতে হাসতে বলল, রতন, শত্রুপক্ষের নজর আমাদের উপর পড়েছে দেখতে পাচ্ছি, এবার খুব সাবধানে থাকতে হবে রে। সে কি, হঠাৎ এই কথা কেন মনে হলো তোর? যে লোকটির সাথে তোর আচমকা ধাক্কা লাগলো ও নিশ্চয়ই ওই কোণাটিতে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। আমরা কেউ দেখতে পাইনি বলেই পাশ কাটাতে গিয়ে ওর সাথে ধাক্কা লাগলো, যদিও এই সবই আমার অনুমান। তাহলে তো এরা বেশ শক্তিশালী। হ্যাঁ, তবে বর্তমানে বর্মার দিকে এরা চাপ বেশি দিয়েছে। যাকে এই দেখ সেদিনের খবরের কাগজের কাটিংটা। খবরের কাগজের কাটিংয়ের উপর রতন চোখ বুলিয়ে চলল। তাতে লেখা, কিছুদিন পূর্বে ভারতের বুকে কতগুলো মারাত্মক চুরি, ডাকাতি, ব্ল্যাকমেল, ব্যাংক লুট ইত্যাদি যেভাবে চলেছিল তার পুনরাবৃত্তি কিছুদিন ধরে হচ্ছে বর্মার বুকে। বলা বাহুল্য, পুলিশ একটি ক্ষেত্রেও কৃতকার্য হতে পারেনি। এছাড়াও রেঙ্গুন, মৌলমেন, মান্দালয় প্রভৃতি শহরের বিখ্যাত কয়েকজন ধনীর কাছে একদল লোক চিঠি দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করতে চেষ্টা করছে। এই দলটি নিজেদের পরিচয় দেয় বাজ পাখি বলে। অবিলম্বে এদের বিরুদ্ধে পুলিশ কর্তৃপক্ষ সক্রিয় ব্যবস্থা অবলম্বন না করতে পারলে দেশের ঘোরতর অমঙ্গল অবশ্যম্ভাবী। বুঝলি রতন, এই ছোট্ট খবরটার পিছনে আমি দেখতে পাচ্ছি একটা বিরাট সুসংবদ্ধ এবং শিক্ষিত দলের অস্তিত্ব। আমার ধারণা এদের অনুচরের সংখ্যা অনেক বেশি। এত সাবধানে যাত্রা করা সত্ত্বেও দেখা যাচ্ছে এদের দলের নজর আমরা এড়াতে পারিনি। রেঙ্গুনগামী জাহাজের ওপরেও এদের চর ছড়িয়ে আছে, যাদের একজন একটু আগেই আমাদের মুখোমুখি দেখা দিল। রেঙ্গুনে নেমে এদের ওপর অভিযান চালিয়ে সাফল্য অর্জন করা যাবে কিনা আমার সন্দেহ আছে। আলোকুজ্জ্বল রেঙ্গুন নগরী যেন সাজানো একটা ছোট্ট কবিতা। নিজের অপূর্ব রূপকে সবার দৃষ্টির সামনে অতীব রমণীয় করে সে তুলে ধরেছে। সেদিকে চেয়ে কারোর ধারণা করাও দুষ্কর যে কিভাবে এই মহানগরীরই কোনো এক নিরালা কোণে গোপন চক্রান্তের বিষাক্ত বাষ্প উদ্বেলিত হয়ে উঠছে। স্থান ক্রোনি পার্ক। সময়
সন্ধ্যা 8:30। দুটি লোক হনহন করে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। চারিদিকের পরিবেশের প্রতি বিন্দুমাত্র মনোযোগ দেবার সময় তাদের নেই। একজনের পরনে কালো স্যুট, পায়ে কালো জুতো, মাথায় ফেল্ট হ্যাট আর মুখে দামি টোবাকো পাইপ, পুরোপুরি সাহেবি পোশাক। অপরজন অনেকটা পাঞ্জাবিদের মতো দেখতে, মুখে চাপদাড়ি, মাথায় পাগড়ি, পরনে আটা পাজামার উপরে পাঞ্জাবি আর জহরকোট। সামনে বিরাট নিয়ন আলোকে লেখা রয়েছে হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট। দুজনে ভিতরে প্রবেশ করল। সেখানে চলছে বয় বেয়ারাদের ছোটাছুটি, বিক্ষিপ্ত কলগুঞ্জন আর কাপ চামচ আর ছুরির টুংটাং আওয়াজ। এক কোণে দুজন লোক বসে গোগ্রাসে খাবার গিলছে আর চারধারে উদ্বিগ্ন দৃষ্টিতে চেয়ে দেখছে। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় যে তারা যেন কারোর প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছে। সাহেবি ও পাঞ্জাবি বেশি লোক দুজন ভেতরে প্রবেশ করে সোজা গিয়ে ওই দুজন লোকের কাছেই দুটি ফাঁকা চেয়ার দখল করে বসে পড়ল। তারপর দিল দরিয়া মেজাজে বয়কে ডেকে প্রচুর খাবারের অর্ডার দিল। পূর্বে উল্লেখিত লোক দুটির দৃষ্টি তাদের দিকে আকৃষ্ট হলো বটে, কিন্তু এদের হাবভাব আর নিশ্চিন্ত দ্রুত কথাবার্তায় তাদের সন্দেহ দূর হতে বেশি দেরি হলো না। দেখতে দেখতে মিনিট 15 কেটে গেল। এমন সময় হোটেলের দ্বার প্রান্তে একজন বার্মিজকে দেখা গেল। সবে সে হোটেলের ভিতর প্রবেশ করেছে এমন সময় শোনা গেল প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দ। সমস্ত হোটেলটির উপর দিয়ে মুহূর্তের মধ্যে একটা আলোড়নের ঢেউ বয়ে গেল। ধোঁয়ায় সমস্ত ঘর আচ্ছন্ন। প্রবেশ উন্মুখ বার্মিজটি ততক্ষণে ক্ষীণ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়েছে। চতুর্দিকে শোনা গেল ছোটাছুটি, হইচই আর হুল্লোড়ের শব্দ। পাঞ্জাবি বেশি লোকটি সাহেব বেশি লোকটিকে কি একটা ইঙ্গিত করল আর দুজনে ছুটে এলো পতিত বার্মিজটার দিকে। কিন্তু ততক্ষণে তার সারা মুখখানি ঘিরে মৃত্যুর পাণ্ডুর ছায়া নেমে এসেছে। সমস্ত শরীরের উপর দিয়ে যেন ভয়ানক বিভৎস কি একটা ঘটে গেছে। বার দুয়েক অনেক কষ্টে নিঃশ্বাস নিয়ে চারিদিকে চেয়ে কি যেন দেখতে চেষ্টা করল সে। সাহেবি পোশাকধারী লোকটা তার মুখের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি কিছু বলতে চাও? শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ? লোকটা তার অদ্ভুত আতঙ্কিত ও ভয়ার্ত দৃষ্টিটা দিয়ে চারিদিকে কি যেন দেখতে চেষ্টা করল। তারপর অনেক কষ্টে মুখটা তুলে বিড়বিড় করে শুধু বলল, বাজ 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 পাখি, পিকাডেলি স্কোয়ার। এই কথা বলে সে চিরনিদ্রায় ঢলে পড়ল। কোণের যে বার্মিজ দুটি এতক্ষণ খাবার খাচ্ছিল তারা অনেক আগেই উঠে দাঁড়িয়েছিল। এইবার তারা হোটেলের দরজার দিকে অগ্রসর হলো। অকস্মাৎ সাহেব বেশি লোকটা ছুটে গিয়ে একটা উদ্যত রিভলভার তাদের দিকে তুলে ধরে বলল, এই, এক পাও নড়তে চেষ্টা করলে পৃথিবীর কোনো শক্তি কিন্তু তোদের বাঁচাতে পারবে না। লোক দুটি এভাবে বাধা পাবার জন্য বোধহয় আগে থেকেই প্রস্তুত ছিল। দুজনে হাত তুলে দাঁড়ালো বটে, কিন্তু একটু ফাঁক পেতেই সামনের বার্মিজটি আচমকা একটা লাথি মারল সাহেবি পোশাক পরা লোকটির তলপেটে। আর্তনাদ করে সে ছিটকে পড়তেই বার্মিজ দুটি এক লাফে রাস্তায় নেমে পড়তে চেষ্টা করল, কিন্তু ততক্ষণে পাঞ্জাবি বেশি লোকটির হাতেও একটি রিভলভার গর্জে উঠেছে। একজন বার্মিজ লুটিয়ে পড়ল, কিন্তু অপরজন ততক্ষণে অদৃশ্য হয়েছে। সাহেব বেশি লোকটা একটু পরেই উঠে দাঁড়ালো। হোটেলের ম্যানেজার ছুটে এলেন। সাহেব ও পাঞ্জাবি বেশি লোক দুটির দিকে চেয়ে বললেন, এই যে মশাই, দাঁড়ান, কোথাও পালাবেন না। আপনাদের আমি শান্তি ভঙ্গের অভিযোগে পুলিশে দিতে চাই। লোক দুটির একজন ম্যানেজারের কানে কিসব কথা বলে কি একটা যেন বের করে দেখালো। ধীরে ধীরে
উজ্জ্বল হয়ে উঠল ম্যানেজারের মুখ। একটু চেষ্টা করলেই বোঝা যেত যে লোক দুটির একজন রেঙ্গুনের পুলিশ কমিশনার মিস্টার স্যামুয়েল জনসন আর অপরজন ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। আহত বার্মিজটিকে একটা ট্যাক্সিতে তুলে দুজনে ড্রাইভারকে লক্ষ্য করে হুকুম দিল, ড্রাইভার, পুলিশ হেডকোয়ার্টার্স চলো। ট্যাক্সিটা কিছুটা এগোতেই ক্রোনি পার্কের বাঁ কোণে একটা ছোট রাস্তার মোড়ে এসে পৌঁছালো। দীপক চ্যাটার্জি ড্রাইভারকে লক্ষ্য করে বলল, ড্রাইভার, ওই রাস্তার মোড়ে একটু দাঁড় করাও তো। এক মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। রাস্তার ধারে একজন খঞ্জ বিকৃতাঙ্গ ভিখারি লোকের মনোযোগ আকর্ষণ করে একঘেয়ে করুণ সুরে ভিক্ষা করছিল। তার নিকটবর্তী হয়ে তার হাতে একটা দুয়ানি ফেলে দিয়ে দীপক ফিসফিস করে জিজ্ঞাসা করল, খবর কি রে? হ্যাপি ভ্যালি থেকে যে বার্মিজটা বেরোলো সে কোন দিকে গেল? ভিখারিটি মৃদু হেসে বলল, পিকাডিলি স্কোয়ার। দীপক আবার গাড়িতে উঠে বসে গাড়ি চালাতে বলল, ড্রাইভার, হেডকোয়ার্টার্স চলো। রেঙ্গুনের সবচেয়ে নির্জন অঞ্চলগুলির অন্যতম পিকাডিলি স্কোয়ার। গাঢ় আঁধারের বুকে আবছা ছায়ার মতো তিনতলা বহু পুরনো বাড়িটা বাইরে থেকে দেখে ধারণাও করা যায় না যে এই বাড়িটাতে কেউ বাস করে। এই অঞ্চলটা সত্যি অন্ধকার, তার উপর বাড়িটার কোনো অংশ থেকে বিন্দুমাত্র আলোকরেখা চোখে পড়ে না। কল্পনাও করা যায় না যে এই বাড়িটার কোথাও কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব আছে। পিকাডিলি স্কোয়ারের বাড়িটার সামনে যে বার্মিজটি এসে দাঁড়ালো তাকে অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করলেও তার দেহ অভ্যন্তরস্থ রিভলভারটির সম্বন্ধে সন্দেহ করা অসম্ভব। তাছাড়া সে একটা গরিব বার্মিজ, দামি রিভলভার সে পাবেই বা কোথা থেকে? বার্মিজটি নিজের জীবনে বহুবার বহু দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে, এ কথা সত্য, কিন্তু এতটা সাহস তার মধ্যে বড় একটা যে দেখা যায়নি এই কথাও অনেকটাই স্বীকার্য। পিকাডিলি স্কোয়ারের নৈশ মহোৎসবে সে একা ছুটে এসেছে, কোমরে বাঁধা একটিমাত্র রিভলভারকে সম্বল করে। বার্মিজটি পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বের করল। তাতে বেশ স্পষ্ট অক্ষরে লেখা আছে 117। লোকটির ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা খেলে গেল। বাড়িটার সামনের দিকটা ভালো করে দেখে সে ঘুরে ঠিক পিছনে এসে উপস্থিত হলো। বার কয়েক কান পেতে শুনল কোনো শব্দ তার শ্রুতিগোচর হয় কিনা, কিন্তু শুনতে পেল শুধুমাত্র ঝিঁঝির একটানা করুণ কান্না আর প্রবাহমান বাতাসের দোলায় গাছের পাতার হিস হিস শব্দ। এবারে সে যে জিনিসটা দোতলার বারান্দার রেলিং লক্ষ্য করে ছুঁড়ে দিল সেটা একটা বড় দড়ির প্রান্তে কতগুলো লোহার হুক লাগানো। ভালো করে একবার টেনে সে নিঃসন্দেহ হলো যে বাড়িটা পুরনো হলেও এখনো বেশ মজবুত আছে। ধীরে ধীরে দড়িটা বেয়ে ঝুলতে ঝুলতে সে ওপরে উঠতে লাগলো। একটু ভালো করে নজর করলেই বোঝা যায় যে এই কাজে সে বেশ অভ্যস্ত। দোতলার বারান্দায় পা দিয়ে ভালো করে একবার চারিদিকে চেয়ে দেখল সে, কিন্তু না, জনমানবের লেশমাত্র অবশিষ্ট নেই বাড়ির কোথাও। তবে কি সে ভুল খবর পেয়ে এসেছে? মার্জারের মতো লঘুপদে সে এগিয়ে চলল, তীক্ষ্ণ দৃষ্টিটাকে যতদূর সম্ভব
চারিদিকে ভালো করে মেলে ধরে। আঁকা বাঁকা একটা করিডর, তার শেষ প্রান্তে সারি সারি কয়েকটি ঘর, অধিকাংশই তালাবন্ধ। শুধু একটিমাত্র ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে পা বাড়ালো লোকটি। সম্পূর্ণ অন্ধকার ঘর, কোথাও জনমানবের সারা মাত্র নেই। লোকটি একটু ফাঁপড়ে পড়ল। এবার কোন দিকে যাওয়া যায়? মিনিট দেড়েক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। শোনা গেল কার একটা কণ্ঠস্বর। ফিস ফিস করে একজন লোক কাকে যেন উপদেশ দিচ্ছে বলে মনে হয়। অন্ধকার চোখে এখন অনেকটাই সহ্য হয়ে এসেছে। লোকটি ভালো করে দৃষ্টিটাকে মেলে ধরল, কিন্তু ঘরের মধ্যে একজন লোকও নেই। তবে কথা ভেসে আসছে কোত্থেকে? যেদিক থেকে শব্দটা আসছিল লোকটি পায়ে পায়ে সেই দিকে এগিয়ে গেল। দেওয়ালের গায়ে কান পেতে শুনতে চেষ্টা করল। এবার বেশ স্পষ্ট শব্দ শোনা গেল। দেওয়ালের ওপাশে কোনো গোপন কক্ষে বোধহয় কেউ কথা বলছে, কিন্তু ওদিকে যাওয়ার তো কোনো পথ নেই। সবকটা ঘরেরই তো একদিকে দরজা, আর ওধারে তো করিডর, আর তারপর নিচে নামবার সিঁড়ি। বেশ ভালোভাবে দালানের গায়ে কান পেতে রইল বার্মিজটি। একটু পরেই স্পষ্ট করে শোনা গেল কথোপকথনের শব্দগুলো। একজন লোক অপর একজনকে কিছু বলছে যেন। তার কণ্ঠস্বরটা ভারী আর গম্ভীর। সেই কণ্ঠস্বরটি বলছে, শ্যামসুল সর্দার, তোমার মূঢ়তার পরিচয় আজ আমি পেলাম। তুমি আউলিংকে কোনো নির্জন স্থানে না নিয়ে গিয়ে সবার সামনে ওই হ্যাপি ভ্যালির দরজায় মারতে গেলে কেন? উত্তরে কে যেন বলল, ওখানে আউলিংকে না মারলে সে নিশ্চয়ই দলের অনেক কথা ডিটেকটিভ দীপক চ্যাটার্জির কাছে ফাঁস করে দিত। ওই হ্যাপি ভ্যালিতে গোয়েন্দা দীপক চ্যাটার্জি আর মিস্টার স্যামুয়েল জনসন ওর জন্য ছদ্মবেশ ধরে অপেক্ষা করছিল। তাই আমার মনে হয় এইভাবে তাকে হত্যা না করলে সে হয়তো সব কথা প্রকাশ করে দিয়ে আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারত। কিন্তু আমাদের যে লোকটি ধরা পড়েছে? না না, ওকে নিয়ে বিশেষ ভয় নেই। ও তো সবে দলে যোগ দিয়েছিল, দলের ব্যাপারে কিছুই জানে না। আর আমার সঙ্গে যে লোকটি ছিল সে তো গা ঢাকা দিয়েছে। বুঝলাম, কিন্তু মৃত্যুর পূর্বে আউলিং কিছু প্রকাশ করতে পারেনি তো? না না, আউলিংও বিশেষ কিছু বলতে পারেনি। অপদার্থের দল বিশেষ কিছু নয়, এ কথার মানে কি? তুমি জানো না কোনো একটা কথা প্রকাশ করা আমাদের পক্ষে কতটা মারাত্মক হতে পারে? দিনের পর দিন তোমাদের কর্মক্ষমতায় যেন ভাটা পড়ে যাচ্ছে। শোনো, আমাদের নজর রাখতে হবে প্রতিটি কোণে, প্রতিটি লোকের ওপর, আর প্রতিটি কাজের সূক্ষ্মতম অংশের প্রতি। কোনো বাজে কথা আমি শুনতে চাই না, মনে রেখো। আচ্ছা, একটা কথা বলো, ডিটেকটিভ দীপক চ্যাটার্জি এখন কোথায়? ও তো এখন পুলিশ হেডকোয়ার্টারে, এতক্ষণে খানা খাচ্ছে মনে হয়। শোনো, ওই লোকটির সম্বন্ধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওই বাঙালি শয়তানটাকে আমি খুব ভালোভাবে চিনি। সারা বর্মার পুলিশের যা সাধ্য নেই তার চেয়ে অনেক বেশি কর্মক্ষম ওই একটি মাত্র লোক। আচ্ছা, তোমাদের মধ্যে কে ওর ভার নিতে প্রস্তুত আছো আমাকে সত্তর জানাও। ওয়াংলি দীপক চ্যাটার্জি সম্বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত আছে। আর ঠিক তখনই শোনা গেল একটা অদ্ভুত অট্টহাসি। অপদার্থের দল তোমরা! তোমরা মনে করছো ডিটেকটিভ দীপক চ্যাটার্জি পুলিশ হেডকোয়ার্টার্সে বসে নির্বিঘ্নে খানা খাচ্ছে? ভুল হয়েছে তোমাদের। গোয়েন্দা দীপক চ্যাটার্জি তোমাদের ঠিক পাশের ঘরে দাঁড়িয়েই তোমাদের কথা শুনছে। সে ভেবেছিল বার্মিজের ছদ্মবেশে সে আমার চোখে ধুলো দেবে, কিন্তু সে পারেনি। যাও যাও, আর মুহূর্তের বিলম্ব নয়। ও পালাবার চেষ্টা করছে, ওকে ধরো, যাও। এই অবধি শুনে বার্মিজ বেশি দীপক চ্যাটার্জি প্রথমে পলায়ন করবার চেষ্টা করল, কিন্তু যখন দেখল তা অসম্ভব তখন নির্ভীকভাবে কোমর থেকে অটোমেটিক রিভলভারটা বার করে সোজা হয়ে দাঁড়ালো।
যে কোনো উপায় হোক না কেন শত্রুপক্ষের হাত থেকে নিজেকে বাঁচাতেই হবে। তার মনে পড়ল এই সাহসে নির্ভর করে একদিন সে বিখ্যাত দস্যু প্রদ্যুম্নের সাথে মুখোমুখি সংগ্রাম করেছিল। হঠাৎ ক্লিক করে কিসের একটা শব্দ হলো। দীপক ঠিক বুঝতে পারল না কিসের শব্দ। ওধার থেকে আবারও শোনা গেল একটা ক্রিং ক্রিং শব্দ, আর তার সাথে সাথেই দালানের খানিকটা অংশ সরে গেল এবং দেখা গেল একটা দরজা। দপ করে একটা আলো জ্বলে উঠে ঘরটাকে উদ্ভাসিত করে তুলল। তিনজন লোক দরজাটা দিয়ে ঘরে প্রবেশ করল। দীপকের সারা দেহের উপর দিয়ে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। একটা অদ্ভুত উন্মাদনা আচ্ছন্ন করে ফেলল তাকে। অগ্রবর্তী লোকটাকে লক্ষ্য করে সে ট্রিগারে চাপ দিল। বন্দুকের শব্দে ভেঙে খান খান হয়ে গেল নৈশ নিস্তব্ধতা। কিন্তু লোকগুলো তেমনই দাঁড়িয়ে আছে। সারা দেহে সামান্য মাত্র আঘাত লেগেছে বলে মনে হলো না। দীপক এক পা এগোতেই দেখল অদ্ভুত একটা স্বচ্ছ কাঁচের দেওয়াল দিয়ে তাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। অবাক হয়ে গেল দীপক। জীবনে এরকম অদ্ভুত অভিজ্ঞতা সে ইতিপূর্বে কখনো সঞ্চয় করেনি। হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে দীপক চ্যাটার্জি শত্রুর হাতে বন্দী হল। বন্দী দীপকের দিকে তাকিয়ে দেওয়ালের ওপারে দাঁড়িয়ে থাকা লোকগুলো মৃদু মৃদু হাসতে লাগল। তাদেরকে হাসতে দেখে অদ্ভুত একটা ক্রোধে ও উত্তেজনায় দীপকের সর্বশরীর যেন জ্বালা করে উঠল। আর ঠিক এই সময় নেপথ্যে অবস্থিত একটি কণ্ঠস্বর ভেসে এলো। কি দীপক চ্যাটার্জি, ধরা পড়ে গেলে? হ্যাঁ, শোনো, তোমরা নিজ নিজ কর্তব্য পালন করতে অগ্রসর হও। ওয়াংলি, তুমি দীপক চ্যাটার্জিকে পাহারা দাও। ওর সম্বন্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা তোমাদের পরে জানাবো। এই কথা শুনে দুজন নিঃশব্দে বেরিয়ে গেল। একজন বার্মিজ বসে রইল ক্রুদ্ধ ও হতভম্ব দীপকের তত্ত্বাবধানের জন্য। দীপকের কানে এসে বাজতে লাগল নেপথ্যস্থিত কণ্ঠস্বরের অপশ্রিয়মান অট্টহাসি। গল্পপটের গল্পের আসর আজ এই অবধি। আগামী সপ্তাহে দেখা হচ্ছে এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে। কমেন্ট করে জানান যে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্পপট। ক্লান্ত দিনের শেষে একটা গল্প হয়ে যাক।